বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই আমরা যে কি হতে চলেছে। সুধা তেজের কাছে এসে বলে, আপনি সবসময় ছটপট করেন কেন বলুন তো? নামে তো তেজ আছেনি, কাজেও কি সেটা প্রমাণ করতে হবে? এখানে বসুন, আমি আসছি। যেই সুধা উঠেছে অমনি তেজও উঠে পড়েছে বিছানা থেকে। তখন বলে, খবরদার আপনি উঠবেন না, আপনি বসুন, আমি বরফ নিয়ে আসছি। তেজ বলে, তাহলে আমাকে বাঁচানোর ছলে আপনি নিয়ম ভাঙলেন। মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে বলিনি নিয়ম ভাঙতে। সুধা তেজের পায়ে বরফটা লাগিয়ে দিচ্ছে। সুধা বলে, আপনার মনে হয় যে আমি ছল করে নিয়ম ভেঙেছি? এক তো নিজে চোট লাগাবেন, আবার আমাকেই রাগ দেখান। তেজ বলে, নিয়ম তো আপনি আমাকে দেখিয়ে গেছেন। মিস্টার বসু মল্লিক, আমাকে ছোবেন না। মিস্টার বসু মল্লিক, আমার হাত ধরবেন না। মিস্টার বসু মল্লিক, ঠাম্মির বারণ আছে, এটা করবেন না, ওটা করবেন না। সারাক্ষণ তো নিয়ম আপনিই দেখিয়ে গেছেন আমাকে। তখন সুধা বলে, আপনি সারাক্ষণ আমার শর্ত ভাঙানোর চেষ্টা কেন করেন? আমি বুঝেছি, এগুলো সব আপনি ইচ্ছে করে করেন। আমাকে হেনস্থা হতে দেখতে, আমাকে বকা খেতে দেখতে আপনার খুব মজা লাগে। এই লোক ঠকানোর স্কিলটা না আপনার খুব ভালো করেই জানা আছে। তেজ বলে, তাই নাকি? তাহলে তো আপনার থেকেও লোককে কিডন্যাপ করার, ছদ্মবেশ নেওয়ার এই স্কিলটা শেখা উচিত। সুধা তখন চুপ করে যায়। একবার রাধা সাজেন, একবার মুখ ঢেকে কিডন্যাপার সাজেন, মানুষকে প্যাচে ফেলতে আপনি ভালোই পারেন। তেজ বলে। সুধা বলে, আমি যা কিছু করেছি সৎ উদ্দেশ্য নিয়েই করেছি। গজানন ভালো করেই জানেন যে আমি প্যাচে ফেলতে কাউকে শিখিও নি, আর কোনোদিনও পারবও না। তবে আপনি সে কথা বিশ্বাস করবেন না। বড় বড় কথা শুধু আপনিই ভাবেন, আপনিই বলেন। আপনি তো এখনো আমাকে ঠকই ভাবেন, মিথ্যেবাদীও ভাবেন। পাশে থাকার কথা বলেন ঠিকই, কিন্তু আমার কথার মর্যাদা রেখে আপনি পাশে থাকতে পারেন না। তেজ তখন বলে, আপনিও তো আমার কথা রেখে আমার পাশে থাকেননি, শুধু ঠাম্মির শর্তই পালন করে গেছেন। আমার তো কোনো মূল্যই নেই আপনার কাছে। সুধা তখন বলে, আমি এইসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। আপনি শুধু ঠিক আছেন কিনা আমি এটাই দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে, এবার আমি আসছি। এরপরে সুধার আঁচল ধরে টেনে নেয় তেজ। বলে, দরকার কি ছিল আশা? আমাকে নিয়ে যখন আপনার এতই সমস্যা, তখন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে গেলেন কেন? নাকি তখন যা করেছেন লোক দেখানোর জন্য করেছেন? সুধা বলে, বাহ, আপনি এত বড় বড় কথা বলতে জানেন, অথচ সাঁতার শিখতে পারেন। বসু মল্লিক বাড়ির উত্তরাধিকারী নাকি সাঁতারই জানেন। আবার কেউ বাঁচাতে এলে তাকে তেজ দেখানো যায়। ধন্য আপনার মেজাজ। বড় বড় কথা বলার পরিবর্তে আপনি যদি সাঁতারটা শিখতেন, তাহলে আমাকেও আপনাকে বাঁচাতে ওই জলে নামতে হতো না, আপনাকে টাচও করতে হতো না, আর নিয়মও ভাঙতে হতো না। আসলে সব দোষ না আপনার। তেজ বলে, আমার কোনো দোষ নেই। আসলে ছোটবেলা থেকেই গুরুজি বলেছিলেন যে আমার নাকি জলে ফাড়া আছে, ওই জন্য আমার সাথে সাথে বাড়ির ছোটদেরও ঠাম্মি কাউকে সাঁতার শিখতে দেয়নি। আর হ্যাঁ, এবার থেকে না উপকার করে বারবার কথা শোনাতে হবে না। আপনি যেতে দেবেন, আমাকে পড়ে যেতে দেবেন, অন্তত আপনার চাচা ছোলা কথা থেকে তো রেহাই পাবো। সুধা তখন বলে, আপনার আমার কথায় হুল ফোটে তাই তো? আচ্ছা বেশ, আমি চললাম এখান থেকে। তখন সুধা যেই চলে যায়, হাঁচি দিয়ে ওঠে তেজ। সুধা আবারও চলে আসে তেজের কাছে। দেখছেন তো বারবার হাঁচি হচ্ছে, খাবারটা তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেয়ে নিন না। ওদিকে দেখা যাচ্ছে সমুদ্র, ডলি আর চিরকুট এখনো উকি মেরে দেখছে। তেজ বলে, আমার কারো হেল্পের প্রয়োজন নেই, আমার কারো কিচ্ছু লাগবে না, আপনি যান এখান থেকে। সুধা বলে, আপনি আমার কথায় ওষুধ খাবেন না তাই তো? ঠিক আছে, আমি দিদিভাইকে ডাকছি। তেজ রেগে যায়, বলে, আমি বললাম না কাউকে ডাকার দরকার নেই, আমার কোনো উপকার করারও কোনো দরকার নেই। তো আপনার মতো অকৃতজ্ঞ মানুষ আমি দেখি। বলে, কি আমি অকৃতজ্ঞ? তেজ বলে, কেন? ওই ঝড় জলের রাতে আপনার অসুস্থ হওয়ার কথাটা ভুলে গেলেন? এই তেজই কিন্তু রাত জেগে আপনার সেবা শুশ্রূষা করে আপনাকে ভালো করে তুলেছিল। এখন আপনার কাছে আপনার জেদ, আত্মসম্মান এগুলোই বড়। আমি আছি নেই বাঁচি মরি তাতে আপনার কি? তেজ বলতে থাকে। দেখা যাচ্ছে তেজ অনেকগুলো ওষুধ খুলছে। তখন সুধা তো অবাক হয়ে যায়, বলে, আপনি এতগুলো ওষুধ কেন খুলছেন? আগে খাবারটা খান। তো তখন বলে, আমি জানি কতটা ওষুধ খেতে হবে ঠান্ডা লাগলে। তখন বলে, ঠান্ডা লাগলে কখনো এত ওষুধ খেতে হয় নাকি? তেজ বলে, আমার সবটা জানা আছে যে কোন ওষুধ কতটা পরিমাণ খেতে হয়, নাক গলাতে হবে। পরে তেজ যখন কথা শোনে না, সে যখন হাঁ করে ওষুধটা খেতে যাবে, তখন সুধা এসে খাবারটা ঢুকিয়ে দেয় তার মুখে। আবারও তার মুখে জোর করে খাবার ঢুকিয়ে দেয়। তেজ বলে, আপনি কি করছেন? সুধা বলে, আপনি শুনবেন না তো? না শুনলে আপনাকে এইভাবেই খাওয়াবো আমি। দেখে তো বাইরে থেকে সমুদ্র, ডলি এরা খুব মজা পায়। চিরকুট বলে, এই তো এবার ঝগড়া থেমেছে। তখন সমুদ্র বলে, দাঁড়া দাঁড়া, দেখ না এটা ঝগড়ার সেকেন্ড ইনিংস না শুরু হয় এবার। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি চলে আসছে হাঁটতে হাঁটতে তেজের ঘরে। খাবারটা খেলো কিনা সেটা দেখতে আসছে ঠাম্মি। এদিকে যে এসছে দেখে যে ডলি, চিরকুট আর সমুদ্র বাইরে থেকে উকি মারছে। বলে, কি হচ্ছে কি এখানে? তখন তারা তো ভয় দাঁড়িয়ে পড়ে, আর সমুদ্রের পেছনে চিরকুট আর ডলি লুকিয়ে পড়ে। সমুদ্র বলে, না না ঠাম্মি, সে কিছু না, আমরা আসলে না, আমি দেখতে এসেছিলাম যে দাদাভাই ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, ফিট আছে। তখন ঠাম্মি যেতে গেলে সমুদ্র বাধা দেয়। ঠাম্মি কিছুতেই শোনে না, বলে, আমাকে দেখতে দাও ঠিক আছে কিনা বলে সরো বলে ভেতরে যায়। যেই ভেতরে ঢোকে দেখে সুধা জোর করে তেজকে খাইয়ে দিচ্ছে। এদিকে দেখা যাচ্ছে ঝিনুক আর ফন্টের সাথে লড়াই চলছে। ঝিনুক বলে, খবরদার, তুমি যদি এক পাও এগিয়েছো না, তাহলে আমি লোক জড়ো করতে বাধ্য হব। তখন ফন্টে বলে, ঝিনুক একটা চাকু দেখে ভয় পেয়ে গেল, লোক জড়ো করবে? তখন ঝিনুক বলে, তোমার মতো ছিচকে না ঝিনুক একাই সামলাতে পারে। একটা কথা মনে রাখবা, ঝিনুক যতদিন বেঁচে আছে তোমাকে দোয়েলদির সাথে কোনো খারাপ কিছু করতে ঝিনুক দেবে। ফন্টে বলে, আমার দোয়েলের মাঝখানে যে আসবে না তাকে আমি ছেড়ে কথা বলবো না, আর সেটা যদি তুইও আসিস তো তোকেও। আমি দোয়েলকে ভালোবাসি, আর দোয়েল মনে মনে বলে, একে নাচাতে গিয়ে তো কেলেঙ্কারি হয়ে গেল, দেখছি পুরো আমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে।
ফন্টে বলে এই ভালোবাসা না একতরফা না, এই দেখ কত মেসেজ করেছি আমরা, এই দেখ আমাদের একসাথে ছবিও আছে, এই দেখ ওকে আমি মুক্তোর মালাও দিয়েছি, চুড়িদারও দিয়েছি, আবার এই দেখ ওর নোয়ার মাপও আছে আমার কাছে 2.6। দেখ তখন ঝিনুক বলে ওই নোয়া না তুমি পরে বসে থাকো, আর তুমি যদি আর চোখ তুলে ওর দিকে তাকিয়েছো আমি না তোমার চোখ মেরে ফাটিয়ে দেবো একেবারে। এই সমস্ত কথাবার্তা চলতে থাকে এদের মধ্যে। এরপরে ঝিনুক দোয়েলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তো ঠাম্মিকে দেখে সুধা আর তেজ দুজনেই চুপ করে যায়, দুজনেই দাঁড়িয়ে পড়ে। তখন ঠাম্মি বলে কার অনুমতি নিয়ে তুমি ঢুকেছো এই ঘরে? সুধা বলে আসলে ঠাম্মি মিস্টার বসু মল্লিক খাবার না খেয়ে ওষুধটা খাচ্ছিলেন তাই আর কি। ঠাম্মি বলে এই কাজের জন্য ঠাম্মি এখনো বেঁচে আছে, এই কাজের জন্য তোমাকে এই বাড়ির নিয়ম ভাঙতে হবে না। বলে না ঠাম্মি আমি এই বাড়ির কোনো নিয়ম ভাঙিনি, আপনার নাতিকে বাঁচাতেই বারবার করে আমাকে নিয়ম ভাঙতে হচ্ছে। সুধার হাত থেকে বাটিটা জোর করে ছিনিয়ে নিয়ে ঠাম্মি বলে ছি নিজের স্বামীকে বাঁচাচ্ছ আবার এইটুকুর জন্য খোটাও দিচ্ছ। সুধাকে বলে যাও এখান থেকে। সুধা চলে যায়, যেতে যেতে সুধা শোনে ঠাম্মি তেজকে বলে আমি গুরুজির কাছ থেকে শুনেছি যে বেহুলা তার স্বামীর জন্য জমের দুয়ার পর্যন্ত গিয়েছিল। যেই মেয়ে একবার সংসার ভেঙে এসেছে সে কিভাবে জানবে যে সংসার আগলে রাখতে হয় কিভাবে? সুধা এসব কথা সবই দাঁড়িয়ে শোনে। ঠাম্মি বলে দেখলে তো দাদু ভাই, দুটো কথা বলেছি কি না বলেছি, তোমার বউ কেমন তোমাকে ছেড়ে চলে গেল। এই হলো তার ধৈর্যের ক্ষমতা, স্বামীর জন্য দুটো কথা শুনতে সে রাজি নয়। বলে না সংসার সুখী হয় রমণের গুণে, তবে সেই মেয়ের যদি এত আত্মসম্মান জ্ঞান হয়, এই ছোট ছোট কথায় যদি তার গায়ে ফোসকা পড়ে, তবে সেই মেয়ে দিয়ে আর যাই হোক সংসার হবে না। ঠাম্মি বলে কে বলতে পারে, হয়তো সুধার আগের সংসারটা এই কারণেই তেজের এই সমস্ত কথা শুনতে ভালো লাগে না। ঠাম্মিকে বলে ঠাম্মি প্লিজ তুমি এই সমস্ত কথা বলো না। এরপরে ঠাম্মি খাওয়াতে গেলে তেজ খায় না, রেগে শুয়ে যায়, আর ঠাম্মি খাওয়ার হাতে দাঁড়িয়ে থেকে যায়। এদিকে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বাবু ইমনের অফিসে এসছে, তেজের মেজো কাকা। ইমনের মা তো খুব খাতিরদারি করছে, তেজের মেজো কাকারও মনে হচ্ছে ইমনের মাকে ভালোই পছন্দ হয়েছে। ইমন তখন সেখানে চলে আসে, বলে কি হচ্ছে এখানে? সুধার বিরুদ্ধে কিছু একটা প্ল্যান করতে এসছে তেজের মেজো কাকা। ইমন বলে আপনি কি বলছেন আমরা কিছু বুঝতে পারছি না। মেজো কাকা বলে, তো মেজো কাকা মনে মনে ভাবতে থাকে ঠাম্মির কথা। ঠাম্মি তাকে জিজ্ঞাসা করেছিল যে ঠাম্মির অনুমতি না নিয়ে সে কিভাবে ফ্রড কেসের কাগজ সুধার বাড়িতে পাঠিয়েছে। তেজও বলেছিল শাস্তি দিতে গিয়ে তুমি যেটা করেছো সেটা কিন্তু ক্রাইম মেচকা, সইটা তো আমার ছিল না, তার মানে আমার সই জাল করে তুমি সুধার বাড়িতে নোটিশ পাঠিয়েছো। ঠাম্মি বলে তুমি তো আমাকে বারবার প্রশ্ন করো যে আমি কেন তোমাকে বঞ্চিত করে তেজকে মানে সমস্ত দায়িত্ব দিয়েছি ফ্যাক্টরি, ঠিক এটাই হলো তার কারণ। এই কারণে আজ অব্দি কোম্পানির কোনো বড় দায়িত্ব আমি তোমাকে দেইনি। ঠাম্মি বলেছিল মেচকাকে এইভাবে, তুমি কোনো বড় দায়িত্ব পালনের যোগ্যই নও। এই কথাটা মেচকার মা মানে ঠাম্মি তাকে বলেছিল, আর এটা তার গায়ে লাগে। আর ঠিক তারই বদলা নেওয়ার জন্য প্ল্যান করতে সে ইমনের কাছে গেছে। ইমনের মা বলে তাহলে তো এর একটাই উপায় আছে, তেজ আর সুধার জোট ভাঙতে হবে আপনাকে, মানে আমাদের একজোট হতে হবে। দেখা যাচ্ছে ইমনের অফিসে ফন্টেও আসে। ইমন বলে এই গুন্ডাটা এখানে কি করছে? মেচকা বলে ও আর ওর দাদা আমাদেরই লোক, ওরা এখন থেকে আমাদের সাথেই থাকবে, মানে আমাদের হয়েই কাজ করবে। নিজেদের হাতে ক্ষমতা রাখতে গেলে এরকম দুই একজনকে নিজেদের হাতে রাখলে নিজেদেরই সুবিধা হবে, মেচকা বলে। এদিকে দেখা যাচ্ছে তরিতার তো রান্নাঘরে খুব অবস্থা খারাপ। বলে সারাদিন খাটছি, বাড়ির বউকে তো জেলের কয়েদি বানিয়ে রেখেছে, সারাদিন খাচ্ছি আর রাত্রিবেলা খাচ্ছি ডাল আর এই শুকনো মানে তেলে একদম জলে ডাল। তরিতা বলে তুমি এই আমার কপালে লিখেছিলে গজানন? কেউ আমার কথা ভাবে না, আমি এত প্ল্যান করি তাও তরিতার কপাল খোলে। সবাই আজকে বিসর্জনের পর কত ভালো মন্দ খাচ্ছে আর আমার কপালে এই। তার মধ্যে একটা বর হয়েছে একদম অসহ্য, একদম বাজে একটা বর, আমার কথা মনেই পড়ে না, পুরো জীবনটা আমার কয়লা হয়ে গেল গো। এই সমস্ত কিছুই বলছে তরিতা। এবার তার ফ্রিজের দিকে নজর যায়, সে দেখবে যে ফ্রিজে কিছু আছে কিনা। ফ্রিজে তরিতা দেখে কত ভালো মন্দ খাবার, সেগুলোকে গপ গপ করে খেতে থাকে তরিতা। তখন সেখানে চলে আসে সুধা যেই তরিতা বলে ডেকে ওঠে তরিতা তো ভয়ে দাঁড়িয়ে পড়ে। তরিতা বলে আমি কাজ করছিলাম দিদি ভাই, সব গুছিয়ে রাখছিলাম, বলে আবার কাজ করার অভিনয় করতে থাকে। সুধা তো মনে মনে হাসতে থাকে। এরপরে সুধা পরের দিন সকালের কাজকর্মগুলো তরিতাকে বুঝিয়ে দেয় ভালো করে। তরিতা বলে মনে মনে বেহায়া একটা মহিলা, নিজের সংসার ভেঙে এসেছে, এখন আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে, আমাকে শাস্তি পেতে হচ্ছে, এইভাবে খেটে মরতে হচ্ছে। কিন্তু দাঁড়াও না, সবকিছুর হিসেব হবে, এর শোধ আমি সুদে আসলে নেব। ওদিকে দেখা যাচ্ছে সুধা কাজ করছে রান্নাঘরে, আর এদিকে তরিতাও কাজ করছে। সুধাকে হয়তো লক্ষ্য করেনি অনিমেষ, সেখানে তরিতাকে ডাকতে আসে অনিমেষ আর ইশারা করতে থাকে। এরপরে অনিমেষকেও দেখতে পায় সুধা, আর মনে মনে হাসতে থাকে আর তেজের কথা ভাবতে থাকে। অনিমেষ সুধাকে দেখে লুকিয়ে পড়ে। এরপরে বাসনগুলো মাজতে মাজতে সুধা তেজের কথাই ভাবতে থাকে। এরপরে সুধার হাত থেকে যেই প্লেটটা পড়ে যায় অমনি সুধার ধ্যান ভেঙে যায় যে সেখানে তো তেজ নেই। এরপরে তরিতাকে নিচে শুতে দেখে সুধার খারাপ লাগে, বলে কিভাবে মাটিতে শুয়ে আছে, আর সেখানে মশা কামড় খাচ্ছে, আর মশা দেখে সুধার খারাপ লাগে। বলে এখন যদি আমি ধূপ চাইতে যাই তো সবাই তো জেগে পড়বে, এক কাজ করি, একটা ঘরোয়া টোটকা করি মশা তাড়ানোর। এবার লেবু আর তার মধ্যে লবঙ্গ গুজে রান্নাঘরে রেখে দেয় আর তরিতাকে ঢেকে দেয়, বলে আর মশা কামড়াবে না। তারপর সুধা সেখান থেকে চলে যায়। এরপরে অনিমেষকে সুধা বলে যে এদিকে আর কেউ আসবে না, চিন্তা নেই। তখন অনিমেষ বলে থ্যাংক ইউ বৌদি। অনিমেষ তখন তার বউয়ের কাছে যায়। এদিকে ঠাম্মি নিজের ঘরে বসে এগুলোই ভাবতে থাকে। সুধা যখন তেজকে খাইয়ে দিল জোর করে হলেও, তেজ ঠিক খেলো, কিন্তু তার ঠাম্মি যখন তাকে খাওয়াতে গেল তখন তেজ রেগে মেগে
লেগে শুয়ে গেল না খেয়ে যাচ্ছে। ঠাম্মি তো বাইরে উঠোনেই বসে আছে, আর ওদিকে সিঁড়ি থেকে সুতীর্থর সাথে গল্প করতে করতে নামছে জ্যোৎস্না। বলে, সুতীর্থ তুমি কালকে আসবে তো? আমি যাব কালকে তোমার সাথে দেখা করতে। ঠাম্মি সেগুলো শুনে নেয়। এই ফোনটা রাখে জ্যোৎস্না, অমনি ঠাম্মিকে দেখে নেয়। জ্যোৎস্না তো ভয় পেয়ে যায়। ঠাম্মি বলে, আমি সেই দিনও তোমাকে সাবধান করে দিয়েছি, তুমি আমার কথা কানে তুললে না। আজও তুমি সেই ছেলের সাথে যোগাযোগ রেখে চলেছো। ছি জ্যোৎস্না, তুমি আমাদের এই বংশের মেয়ে ভাবতেও আমার ঘেন্না করছো। জ্যোৎস্না বলে, এই বংশের মেয়ে হয়ে জন্মেছে এটা ভাবলেই আমার খুব কষ্ট হয় ঠাম্মি। এই বংশের মেয়ে হওয়াটাই তো আমার জীবনের সমস্ত সুখ আনন্দ কেড়ে নিল। ঠাম্মি বলে, কি বললে তুমি? অন্যায় করে এত বড় বড় কথা কি করে বেরোচ্ছে তোমার মুখ থেকে? কি ভুলে গেছো যে তুমি বিবাহিত? এই পুজোতে আমি সবার সামনে সবকিছু বলিনি, তার মানে এই নয় যে আমি সবটা ভুলে গেছি। ভাবতেই পারছি না যে বসু মল্লিক বাড়ির মেয়ে কিভাবে এতটা নিচে নামতে পারে। তখন জ্যোৎস্না বলে, পেরেছি ঠাম্মি, আমি পেরেছি। জ্যোৎস্না বলে, এই সমস্ত নিয়ম অনুশাসন শুধু আমার জন্য কেন? পেরেছো তোমার ছোট বৌমাকে আটকাতে, পেরেছো তাকে শাসন করতে। আর তোমার আদরের নাত বৌমা, তোমার আদরের বড় নাত বৌমা, সে ডিভোর্সি জেনেও তাকে বাড়ি থেকে বের করতে পেরেছো। বাধ্য হয়েছে তো তাকে এই বাড়িতে রাখতে। কেন? তোমার আদরের নাতির জন্য। অনেক কথাই বলতে থাকে জ্যোৎস্না। ঠাম্মি আরও রেগে যায়। জ্যোৎস্না পরিষ্কার বলে দেয়, আমি উজ্জ্বলকে কোনোদিনও মেনে নিতে পারিনি, আর মেনে নিতে পারবও না। আর আমার জীবনটা নষ্ট করার জন্য আমি সারা জীবন তোমাকেই দায়ী করব। তোমার আর কোনো কথা শুনে আমি কোনো আত্মত্যাগ করব না, জোর গলায় বলে জ্যোৎস্না। জোর গলায় চোখ বড় বড় করে ঠাম্মিকে বলে দেয়, আমি যা করব নিজের ইচ্ছেই করব আজ থেকে, তোমার আর কোনো কথা আমি শুনবো না। ঠাম্মি তো অবাক হয়ে যায়। সুধা সবটা দাঁড়িয়ে শোনে। ঠাম্মি কোনো কথা না বলে চুপ করে সেখান থেকে চলে যায়। এরপরে জ্যোৎস্না সুতীর্থকে ফোন করে বলে, আমি কালই তোমার সাথে পালিয়ে যাব। এটাও সুধা শুনে নেয়। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে শুভ বিবাহের এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।